বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের হবে 3 নম্বর অধ্যায় ট্রান্সফরমারের নো লোড এবং লোড অবস্থা। প্রথমে 3.1 এখানে আছে নো লোড অবস্থায় ট্রান্সফরমারের কার্যপ্রণালী। তো এইখানে দেখতেছ ট্রান্সফরমার, এটা কোর, এটা প্রাইমারি কয়েল, এটা সেকেন্ডারি কয়েল। ট্রান্সফরমারে যে কোনো একটাকে প্রাইমারি করা যাবে, এটাকে প্রাইমারি করা যাবে, এটাকে সেকেন্ডারি করা যাবে। আমরা এটাকে প্রাইমারি করলাম, এটা সেকেন্ডারি করলাম। তাহলে প্রাইমারি মানে যেটাতে ইনপুট দেওয়া হবে আর যেখান থেকে নেওয়া হবে সেটা সেকেন্ডারি। যাই হোক, তো ট্রান্সফরমারের নো লোড কখন হবে? যখন এই যে সেকেন্ডারিতে কোনো লোড থাকবে না, তখন সেটাকে বলা হবে নো লোড অবস্থা। অর্থাৎ সেকেন্ডারি টার্মিনাল খোলা রেখে প্রাইমারিতে যদি পূর্ণ ভোল্টেজ প্রয়োগ করা হয়, তাহলে সেই অবস্থাকে বলা হবে এর নো লোড অবস্থা। এই নো লোড অবস্থায় কী হবে? যখন সেকেন্ডারিতে লোড থাকবে না, সেকেন্ডারি প্রান্ত খোলা থাকবে, তখন প্রাইমারিতে পূর্ণ ভোল্টেজ সাপ্লাই দিলে এখানে যে কারেন্ট প্রবাহিত হবে এটাকে দেখছি আমরা I0 দ্বারা। এটা অথবা IN দ্বারাও লেখা হয়। তো এই খুব কম পরিমাণ কারেন্ট তখন প্রবাহিত হবে। অর্থাৎ ট্রান্সফরমারের সেকেন্ডারি যদি খোলা থাকে, এই অবস্থায় প্রাইমারিতে যদি পূর্ণ ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়, তাহলে পূর্ণ লোড অবস্থায় ট্রান্সফরমারের প্রাইমারিতে যে কারেন্ট প্রবাহিত হবে তার 2 থেকে 5% কারেন্ট প্রবাহিত হবে। অর্থাৎ খুব কম পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, কারণ এই প্রাইমারি কয়েলের ইম্পিডেন্স অনেক বেশি। এই ইম্পিডেন্সের কারণে প্রাইমারি কয়েলে সামান্য কিছু কারেন্ট প্রবাহিত হবে। এই কারেন্টকে বলা হয় নো লোড কারেন্ট। এটাকে আমরা I0 দ্বারা প্রকাশ করি। এই নো লোড কারেন্টের 2টা কম্পোনেন্ট আছে। একটাকে বলা হয় ওয়ার্কিং কম্পোনেন্ট, সেইটা এই কয়েলের যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের কারণে। আর একটা হলো ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, সেটা হলো এই কয়েলের যে ইন্ডাকটেন্স আছে সেই ইন্ডাকটেন্সের কারণে। তাহলে নো লোড অবস্থায় কারেন্ট হলো I0। এই কারেন্টের কয়টা কম্পোনেন্ট? 2টা কম্পোনেন্ট, একটা ওয়ার্কিং কম্পোনেন্ট, একটা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। ওয়ার্কিং কম্পোনেন্ট কিসের জন্য? এই কয়েলের রেজিস্ট্যান্সের জন্য। আর ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট কিসের জন্য? এই কয়েলের ইন্ডাকটেন্সের জন্য। ওয়ার্কিং কম্পোনেন্টের কারণে এইখানে পাওয়ার অপচয় হয়, আর ম্যাগনেটাইজিং কম্পোনেন্টের কারণে এই কয়েলে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই কয়েলে যখন চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, তখন এই চুম্বক ক্ষেত্রের বল রেখাগুলো কোরের ভিতর দিয়ে প্রবাহিত হবে। এই যে তীর চিহ্ন দেখানো আছে, কোরের ভিতর দিয়ে প্রবাহিত হবে। এই কোরের ভিতরে যে চুম্বকীয় বল রেখা বা ফ্লাক্স প্রবাহিত হবে, এটাকে মিউচুয়াল ফ্লাক্স বলা হয়, φm দ্বারা প্রকাশ করা হয়, φm। তাহলে যখনই সেকেন্ডারি খোলা রেখে প্রাইমারিতে পূর্ণ ভোল্টেজ সরবরাহ দেওয়া হবে, তখন এই প্রাইমারিতে পূর্ণ লোড অবস্থায় যে কারেন্ট প্রবাহিত হয় তার 2 থেকে 5% কারেন্ট প্রবাহিত হবে, যে কারেন্টকে বলা হয় নো লোড কারেন্ট। এই নো লোড কারেন্টের 2টা কম্পোনেন্ট, একটা ওয়ার্কিং কম্পোনেন্ট, একটা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। ওয়ার্কিং কম্পোনেন্টকে IW দ্বারা প্রকাশ করা হয়, ম্যাগনেটাইজিং কম্পোনেন্টকে মিউ দ্বারা প্রকাশ করে। এই মিউ অর্থাৎ ম্যাগনেটাইজিং কম্পোনেন্টের কারণে এখানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্রের ফ্লাক্স কোরের ভিতর দিয়ে প্রবাহিত হয়। কোরের ভিতর দিয়ে ফ্লাক্স যদি প্রবাহিত হয়, তাহলে এই কোর কোনো চুম্বকে পরিণত হবে না। এখানে কোনো চুম্বকীয় পদার্থ আনলে এটা আকর্ষণ করবে না, তা শুধু চুম্বক বল রেখা প্রবাহিত। এই চুম্বক বল রেখা যখন প্রবাহিত হবে, এই চুম্বক বল রেখা প্রবাহিত কোরের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সেকেন্ডারি কয়েলের সাথেও সংযুক্ত হবে, প্রাইমারি কয়েলের সাথেও সংযুক্ত হবে। আর যেহেতু এখানে সাপ্লাই দিচ্ছি আমরা AC, পরিবর্তনশীল সাপ্লাই, তাহলে প্রবাহিত কারেন্টের মান পরিবর্তন হবে, উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান পরিবর্তন হবে, ফলে প্রবাহিত ফ্লাক্সের মানও পরিবর্তন হবে। অর্থাৎ চুম্বক বল রেখা যে প্রবাহিত হবে, উৎপন্ন চুম্বক বল রেখা, এটার মানও পরিবর্তন হবে। ফলে যেহেতু এই চুম্বক বল রেখা বা ফ্লাক্স উভয় কয়েলের সাথে সংযুক্ত আছে, ফলে উভয় কয়েলেই EMF আবেশিত হবে।
এবং প্রাইমারি কয়েলে যে ইএমএফ আবেশিত হবে এটাকে বলা হবে, আমরা প্রকাশ করি ইপি দ্বারা। সেকেন্ডারি কয়েলে যে ইএমএফ আবেশিত হবে এটাকে প্রকাশ করা হয় ইএস দ্বারা। এই ইপি এবং ইএস একই ফ্লাক্স দ্বারা উৎপন্ন হয়, একই ফ্লাক্স দ্বারা এখানে উৎপন্ন হয়, এখানে উৎপন্ন হয়। এই গেল প্রাইমারিতে উৎপন্ন ইএমএফ, সেকেন্ডারিতে উৎপন্ন বা আবেশিত। এই প্রাইমারিতে যে ইএমএফ আবেশিত হবে সেটাকে বলা হবে সেলফ ইনডিউসড ইএমএফ। সেলফ ইনডিউসড ইএমএফ, কারণ নিজে নিজেই কয়েলের ভিতরে কারেন্ট প্রবাহিত হচ্ছে, ফ্লাক্স উৎপন্ন করতেছে। এই ফ্লাক্স আবার এই কয়েলে কর্তন করার ফলে ভোল্টেজ উৎপন্ন হচ্ছে, যার জন্য এটাকে বলা হয় সেলফ ইনডিউসড ইএমএফ। আর এই কয়েলে যে ইএমএফ উৎপন্ন হবে এটাকে বলা হয় মিউচুয়াল ইনডিউসড ইএমএফ। তাহলে এই আমাদের গেল, অর্থাৎ যখন সেকেন্ডারি খোলা রেখে প্রাইমারিতে পূর্ণ ভোল্টেজ সাপ্লাই দেওয়া হবে তখন প্রাইমারি কয়েলে সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, যার মান পূর্ণ লোড অবস্থায় প্রাইমারি কয়েলে যে কারেন্ট প্রবাহিত হয় তার 2 থেকে 5%। এই কারেন্টের দুইটা কম্পোনেন্ট আছে, একটা হলো ওয়ার্কিং কম্পোনেন্ট, একটা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। ওয়ার্কিং কম্পোনেন্ট কিসের জন্য হয়? এই কয়েলের রেজিস্ট্যান্সের জন্য। আর ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট এই কয়েলের ইন্ডাকটেন্সের জন্য। তো ওয়ার্কিং কম্পোনেন্টের কারণে যে কারেন্ট প্রবাহিত হয় সেটা এই কয়েলে পাওয়ার লস করে, আর ম্যাগনেটাইজিং কম্পোনেন্টের কারণে যে কারেন্ট প্রবাহিত হয় এইটা এই কয়েলের চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। এই চুম্বক ক্ষেত্রের বল রেখা কী হয়? কোরের ভিতর দিয়ে প্রবাহিত হয় নির্দিষ্ট দিকে। প্রবাহিত হওয়ার সময় এই কয়েলেও সংযুক্ত হয়, সেকেন্ডারি কয়েলেও সংযুক্ত হয়, ফলে উভয় কয়েলেই ইএমএফ আবেশিত হয়। কারণ এখানে আমাদের এসি সাপ্লাই দেওয়া হয়। এখন যদি ট্রান্সফরমারে ডিসি সাপ্লাই দেওয়া হয়, এই ভিপিটা যদি ডিসি হয় তাহলে এইখানে যে কারেন্ট প্রবাহিত হবে এই কারেন্টের মানের কোনো পরিবর্তন হবে না। যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে এই চুম্বক ক্ষেত্রের মানের কোনো পরিবর্তন হবে না। চুম্বক ক্ষেত্রের বল রেখা এর ভিতর দিয়ে প্রবাহিত হবে, এর সাথেও সংযুক্ত হবে, এর সাথেও সংযুক্ত হবে। তাহলে উভয় কয়েলের সংযুক্ত চুম্বক বল রেখার মানের কোনো পরিবর্তন হবে না, ফলে কোনো কয়েলেই ইএমএফ আবেশিত হবে না। আর যদি পরিবর্তনশীল সাপ্লাই দেওয়া হয় তাহলে প্রবাহিত নো লোড কারেন্টের মান পরিবর্তন হবে এবং যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে এটাও পরিবর্তনশীল হবে। এই পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রে বল রেখা এই কয়েল এবং এই কয়েল উভয় কয়েলেই সংযুক্ত হবে, ফলে ফ্যারাডের বিদ্যুৎ চুম্বকীয় আবেশের সূত্র অনুযায়ী এই প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল উভয় কয়েলেই ইএমএফ আবেশিত হবে। এখন আসতেছে নো লোড অবস্থায় এর ভেক্টর ডায়াগ্রাম। এটা হলো ভেক্টর ডায়াগ্রাম। আমরা প্রয়োগকৃত ভোল্টেজকে দেখালাম এই দিকে প্রয়োগকৃত ভোল্টেজ। এরপর এখানে যে কারেন্ট প্রবাহিত হবে নো লোড অবস্থায় সেটা হলো I0। এটার দুইটা কম্পোনেন্ট বলছি আমরা, একটা কি, একটা ওয়ার্কিং কম্পোনেন্ট, একটা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। ওয়ার্কিং কম্পোনেন্ট কিসের কারণে? ওয়ার্কিং কম্পোনেন্ট এই কয়েলের রেজিস্ট্যান্সের কারণে। আমরা জানি রেজিস্টিভ সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজ একই দিকে থাকে, তাই যদি থাকে তাহলে ওয়ার্কিং কম্পোনেন্ট যেটা রেজিস্টিভ বৈশিষ্ট্যের কারণে প্রবাহিত হয় সেটা ভোল্টেজ যেদিকে আছে সেই দিকেই থাকবে, অর্থাৎ ভোল্টেজের অভিমুখে থাকবে। এরপরে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট কিসের জন্য? ইন্ডাকটেন্সের জন্য। আমরা জানি বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে প্রবাহিত কারেন্ট ভোল্টেজের 90 ডিগ্রি পিছনে থাকে, তাহলে প্রয়োগকৃত ভোল্টেজের অভিমুখ এই দিকে, প্রবাহিত কারেন্ট এর 90 ডিগ্রি পিছনে থাকবে। এই দুইটা কারেন্ট IW এবং Iμ এই দুইটার যোগফল হলো মোট নো লোড কারেন্ট। এই দুইটা ভেক্টর যোগ করবে কেমনি? এখান থেকে এই ভেক্টরের প্যারালাল লাইন, এখান থেকে এই ভেক্টরের প্যারালাল লাইন, এটা যেদিকে আছে সেই দিকে, এখান থেকে এটা যেদিকে আছে সেই, যেখানে মিলিত হবে এটাই হবে নো লোড কারেন্ট। এই নো লোড কারেন্ট প্রয়োগকৃত ভোল্টেজের কত ডিগ্রি কোণে পেছনে আছে? φ0 কোণে পেছনে আছে। এটা হলো ফেজ কোণ, এটা ফেজ কোণ। তাহলে কি হলো? আর এরপরে আসতেছে এখানে যে ফ্লাক্স উৎপন্ন হবে মিউচুয়াল ফ্লাক্স, এটা কিসের কারণে হবে?
এই ম্যাগনেটাইজিং কম্পোনেন্টের কারণে হবে, নো লোড কারেন্টের ম্যাগনেটাইজিং কম্পোনেন্টের কারণে, যার জন্য এই মিউচুয়াল ফ্লাক্স এই কারেন্টের অভিমুখেই থাকবে। এরপরে আমরা জানি ফ্যারাডের সূত্র অনুযায়ী বা ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল অনুযায়ী আমরা জানি যে কোনো কয়েলে যে ভোল্টেজ উৎপন্ন হয় এইটে এর ফ্লাক্সের অভিমুখ যেদিকে থাকে তার 90 ডিগ্রি পিছনে থাকে। তাহলে এই ফ্লাক্সের কারণে এই কয়েলে যে ভোল্টেজ উৎপন্ন হলো এই সেকেন্ডারি কয়েলে এইখানে, সেইটা এই ইএস এইটা এই ফ্লাক্সের 90 ডিগ্রি পিছনে থাকে। এরপর এই কয়েলে যে ভোল্টেজ উৎপন্ন হলো সেটাও যেহেতু একই ফ্লাক্স দ্বারা উৎপন্ন, যার জন্য সেটাও এই দিকেই থাকবে। তাহলে ইপিউ এদিকে থাকবে, ইএসও এদিকে থাকবে। এখানে দেখা যাচ্ছে যে ভিপি যেদিকে, ইপি তার বিপরীত দিকে, অর্থাৎ এখানে যে ভোল্টেজ উৎপন্ন হবে সেটা এই ভোল্টেজের বিপরীত দিকে থাকবে, এখানকার ভোল্টেজও এই ভোল্টেজের বিপরীত দিকে থাকবে। তাহলে এইটা হলো নো লোড অবস্থায় ভেক্টর ডায়াগ্রাম। এখন নো লোড অবস্থায় ভেক্টর ডায়াগ্রাম, এটা নো লোড অবস্থায় আমরা এই সার্কিট থেকে কি কি পাওয়া যায়। নো লোড অবস্থায় পাওয়া যাবে আমাদের কারেন্টের নো লোড কারেন্টের দুইটা কম্পোনেন্ট, মিউচুয়াল ফ্লাক্স, ইপি, ইএস, এইগুলো পাওয়া যাবে। এখন এইগুলোকে নো লোড পাওয়ার এটা কিভাবে পায়, আমরা ধরে নিলাম যে এখানে I0 নো লোড কারেন্ট, IW নো লোড কারেন্টের কার্যকরী উপাংশ বা ওয়ার্কিং কম্পোনেন্ট, μ0 নো লোড কারেন্টের ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট বা উপাংশ। ভেক্টর ডায়াগ্রাম থেকে আমরা জানি এই যে ভেক্টর ডায়াগ্রামের এইখান থেকে এটার প্যারালাল লাইন টানা আছে, তাহলে এইটা এবং এইটা সমান, আবার এইটা এবং এইটা সমান। এই যদি হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা হলো কারেন্টের ওয়ার্কিং কম্পোনেন্ট, এটা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, আর এটা হলো মোট নো লোড কারেন্ট। তাহলে এটার মান কীভাবে পাওয়া যাবে? এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, এর উপর বর্গ, অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান। তাহলে নো লোড কারেন্টের মান হবে আমাদের এইরকম, এই যে হলো নো লোড কারেন্ট। এই নো লোড পাওয়ার ফ্যাক্টর কত হবে? ফেজ কোণ আছে আমাদের cos ফাই, ফাই 0, তাহলে নো লোড পাওয়ার ফ্যাক্টর হবে cos ফাই 0। এটা হলো নো লোড পাওয়ার ফ্যাক্টর। তাহলে ওখান থেকে আমাদের নো লোড পাওয়ার ফ্যাক্টর পাওয়া যাবে, নো লোড কারেন্ট পাওয়া যাবে, নো লোড পাওয়ার ফ্যাক্টর পাওয়া যাবে। নো লোড অবস্থায় ট্রান্সফরমারের গৃহীত পাওয়ার হবে, এই পাওয়ারকে যদি আমরা P0 দ্বারা প্রকাশ করি তাহলে এই P0 সমান প্রয়োগকৃত ভোল্টেজ, প্রবাহিত কারেন্ট, আর এটা হলো পাওয়ার, নো লোড পাওয়ার ফ্যাক্টর। ফাই 0টা কি? এই প্রয়োগকৃত ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কৌণিক ব্যবধান, এটা হলো ফাই 0। এরপরে ভেক্টর চিত্র হতে আমরা আবার পাই যে IW, ওটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজের এই যে সমকোণী ত্রিভুজের এটা যদি ভূমি ধরি, এটা ভূমি, এটা লম্ব, আর এটা অতিভুজ, তাহলে ভূমি আর অতিভুজ সংলগ্ন কোণ এটা, এই যদি হয় তাহলে ভূমিটা হবে এই অতিভুজ গুণন cos ফাই 0, আর লম্বটা হবে অতিভুজ গুণন sin ফাই 0। তো ওই লম্বটা হলো IμU আর ভূমিটা হলো IW। তাহলে এখানে আমাদের পাওয়া যাচ্ছে IW সমান I0 cos ফাই 0, IμU সমান I0 sin ফাই 0। এই হলো নো লোড অবস্থায় ট্রান্সফরমারের কার্যপ্রণালী। এই কার্যপ্রণালী আবার আরেকবার আমি বলতেছি যে নো লোড অবস্থা কখন বলা হবে? নো লোড অবস্থা বলা হবে যখন সেকেন্ডারি পূর্ণ খোলা থাকবে এবং প্রাইমারিতে পূর্ণ ভোল্টেজ সাপ্লাই দেওয়া হবে, এই অবস্থাকে বলা হবে নো লোড অবস্থা। যে সেকেন্ডারি যদি খোলা রেখে প্রাইমারিতে পূর্ণ ভোল্টেজ প্রয়োগ করা হয় তাহলে প্রাইমারিতে খুব সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, যার মান হবে
ফুল লোড অবস্থায় যে কারেন্ট প্রবাহিত হবে তার 2 থেকে 5%। এই কারেন্টকে আমরা I0 দ্বারা প্রকাশ করি। এই I0 কারেন্টের দুইটা কম্পোনেন্ট আছে, একটা ওয়ার্কিং কম্পোনেন্ট, একটা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। তো ওয়ার্কিং কম্পোনেন্টের কারণে এখানে পাওয়ার লস হয়, আর ম্যাগনেটাইজিং কম্পোনেন্টের কারণে এই কয়েলের চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্রের বলরেখা এই কোরের ভিতর দিয়ে প্রবাহিত হয়। প্রবাহিত হওয়ার সময়ে এটা উভয় কয়েলের সাথে সংযুক্ত হয়, ফলে উভয় কয়েলে ফ্যারাডের বিদ্যুৎ চুম্বকীয় আবেশের সূত্র অনুযায়ী ইএমএফ আবেশিত হয়। এই ইএমএফ প্রাইমারিতে ইএমএফ উৎপন্ন আবেশিত ইএমএফকে ইপি দ্বারা লেখা হয়, সেকেন্ডারিতে আবেশিত ইএমএফকে এস দ্বারা লেখা হয়। এটা কখন হবে? যখন এখানে এসি সাপ্লাই দেওয়া হবে। যদি ডিসি সাপ্লাই দেওয়া হয় তাহলে ট্রান্সফরমারের এখানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, স্থির চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এই চুম্বক ক্ষেত্রের বলরেখা এর সাথে সংযুক্ত হবে, কিন্তু সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ উৎপন্ন হবে না, অর্থাৎ ডিসিতে ট্রান্সফরমার কোনো কাজ করবে না। বিপরীতভাবে যদি এই প্রয়োগকৃত ডিসি ভোল্টেজের মান খুব বেশি হয়, তাহলে যেহেতু কয়েলের রেজিস্ট্যান্স খুব কম, তাহলে কয়েল ট্রান্সফরমার পুড়ে যেতে পারে। তাহলে ডিসি সাপ্লাই দিলে কী হবে? ট্রান্সফরমার কোনো কাজ করবে না, ট্রান্সফরমার অ্যাকশন হবে না। বরঞ্চ যদি ভোল্টেজের পরিমাণ বেশি হয় তাহলে ট্রান্সফরমার পুড়ে যাবে। তাহলে কী হবে? যদি এসি সাপ্লাই দেওয়া হয়, প্রাইমারি কয়েলে খুব অল্প পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, আর এই অল্প কারেন্টের জন্য এখানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে প্রাইমারি কয়েলে। এই চুম্বক ক্ষেত্রের ফ্লাক্স কোরের ভেতর দিয়ে প্রবাহিত হয়, উভয় কয়েলের সাথে সংযুক্ত হবে, ফলে উভয় কয়েলে ফ্যারাডের বিদ্যুৎ চুম্বকীয় আবেশের সূত্র অনুযায়ী ইএমএফ আবেশিত হবে। এটাই হলো ট্রান্সফরমার অ্যাকশন। এখন হলো কি যে এই নো লোড কারেন্টের কয়টা কম্পোনেন্ট? দুইটা কম্পোনেন্ট, একটা ওয়ার্কিং কম্পোনেন্ট, একটা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। ওয়ার্কিং কম্পোনেন্ট রেজিস্ট্যান্সের কারণে এই কয়েলের, আর ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট এই কয়েলের ইন্ডাকটেন্সের। তার রেজিস্ট্যান্সের কারণে হলো ওয়ার্কিং কম্পোনেন্ট। ওয়ার্কিং কম্পোনেন্টের কারণে যে কারেন্টের যে ওয়ার্কিং কম্পোনেন্ট, এইটা ভোল্টেজের দিকে একই দিকে থাকবে, ভোল্টেজের অভিমুখে থাকবে। আর কারেন্টের ম্যাগনেটাইজিং যে কম্পোনেন্ট, যেহেতু এর ইন্ডাকটেন্স জনিত কারণে, যার জন্য এটা প্রয়োগকৃত ভোল্টেজের 90 ডিগ্রি পিছনে থাকবে, যেটা এই ভেক্টর ডায়াগ্রামে দেখানো আছে। এই ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট ওয়ার্কিং কম্পোনেন্টের যোগফল এইটা। আর যেহেতু এই তোমার ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অনুযায়ী এই আবেশিত ভোল্টেজের মান এই ফ্লাক্সের 90 ডিগ্রি বিপরীত দিকে থাকবে। এটা ইপিও এই দিকে থাকবে, ইএসও এই দিকে থাকবে, কারণ এই দুইটা একই ফ্লাক্স দ্বারা উৎপন্ন, যার জন্য একই দিকে থাকবে। এটা হলো নো লোড অবস্থায় ভেক্টর ডায়াগ্রাম। আর যে কম্পোনেন্টগুলো পাওয়া যায় এগুলো তো এখানে দেখালাম। এরপর আর দুইটা জিনিস পাওয়া যাবে, যে নো লোড অবস্থায় যে কারেন্ট প্রবাহিত হবে, এটা কি প্রাইমারি কয়েলের ইম্পিডেন্সের কারণে। ইম্পিডেন্স কত হবে? যেহেতু একটা কম্পোনেন্ট হলো তোমার ওয়ার্কিং কম্পোনেন্ট, আর একটা হলো ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। ওয়ার্কিং কম্পোনেন্ট প্রবাহিত হয় রেজিস্ট্যান্সের জন্য। এই রেজিস্ট্যান্সকে বলা হয় নো লোড রেজিস্ট্যান্স। এই নো লোড রেজিস্ট্যান্সকে R0 দ্বারা লেখা হয়। এই R0-র মান হবে এই VP/IW। এটা হলো নো লোড রেজিস্ট্যান্স। R0টা কি? নো লোড রেজিস্ট্যান্স। আর নো লোড রিঅ্যাক্ট্যান্স এইটা হবে এই VP/I তাহলে নো লোড অবস্থায় প্রাইমারি কয়েলের যে রেজিস্ট্যান্স, এটাকে বলা হয় নো লোড রেজিস্ট্যান্স। এটা নির্ণয়ের সূত্র VP/IW। আর নো লোড অবস্থায় প্রাইমারি কয়েলের যে ইন্ডাকট্যান্স, এটাকে লেখা হয় X0 দ্বারা। এটার মান হবে VP/I। এই হলো নো লোড অবস্থায় ট্রান্সফরমারের কার্যপ্রণালী, ভেক্টর ডায়াগ্রাম এবং প্রয়োজনীয় সমীকরণ।
ধন্যবাদ সবাইকে।